না ম্যাম। ভুলে গেছি ম্যাম, এতদিনের হ্যাবিট মনে থাকে না। আচ্ছা, দেখলে হয়তো কিছুটা মনে আসতে পারে। দেখলে মনে আসতে পারে। আচ্ছা, সিস্টেম অ্যানালিসিস অ্যান্ড ডিজাইন এই সাবজেক্টটা হচ্ছে থিওরিটিক্যাল একটা সাবজেক্ট। আপনাদের সাথে আমি হচ্ছে একটা বইয়ের পিডিএফ গুলো শেয়ার করেছি, যেখান থেকে আমরা মূলত পড়াশোনা করব। আপনারা কি কেউ দেখেছেন সেগুলো? আমি হচ্ছে 2 সেকশনের জি সাথে ম্যাম। পিডিএফ গুলো শেয়ার করে আচ্ছা দিয়েছি। আপনারা ম্যাম, আমাদের এ সেকশনে কি আপনি শেয়ার করছেন? হ্যাঁ, আমি হচ্ছে 2 সেকশনে শেয়ার করে দিয়েছি। আপনারা সবাই কি ক্লাসরুমে জয়েন আছেন না? দেখেন ক্লাসরুমে আমি হচ্ছে আপনাদের সাথে যেই স্লাইড গুলো ছিল প্রত্যেকটা চ্যাপ্টারের, সেগুলো আমি শেয়ার করে দিয়েছি। জি ম্যাম, পেয়েছিলাম। আচ্ছা, প্রথমে আমি হচ্ছে বইয়ের স্লাইড গুলো শেয়ার করেছি, এরপরে হচ্ছে একটা পিডিএফও শেয়ার করা হবে, যেখানে হচ্ছে ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে সেটা হয়তো পরের দিকে শেয়ার করা হবে। আর প্রথমে যেহেতু একদম ইনিশিয়ালি আমরা পড়াশোনা স্টার্ট করব, আমরা হচ্ছে আজকে একটা স্লাইড দেখে পড়বো, এবং এই স্লাইডের বইয়ে যে ইনফরমেশনগুলো আছে সেখানে অবশ্যই ব্রডলি সবকিছু লেখা আছে ইন ডিটেলসে। তো আমরা যে স্লাইডটা পড়বো সেখানেও ইনফরমেশন গুলো থাকবে। তো যাদের মনে হবে যে হচ্ছে বই থেকে, আচ্ছা যেহেতু আজান দিচ্ছে, আমি হচ্ছে 2 মিনিটের পরে ক্লাসটা স্টার্ট করছি, আজানটা শেষ হলে। ঠিক আছে ম্যাম, ঠিক আছে। ঠিক আছে ম্যাডাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম নোমান ভাইয়া। ক্লাস কি চলতেছে? আজানের জন্য 2 মিনিটের জন্য ক্লাস স্থগিত আছে। সবাই এমন চুপ করে আছি কেন? আজানের সময় তো নীরবতা পালন করি। ব্রেক। ভাই 2 মিনিট নীরবতা পালন করে দেবো।
রুমান কি রাগ করলা? আচ্ছা, আজানটা শেষ হয়েছে, এখন আমাদের ক্লাসটা আমরা কন্টিনিউ করি। তো আমাদের হচ্ছে এই সাবজেক্টটা থিওরিটিক্যাল, এখানে আমরা হচ্ছে থিওরিটিক্যাল পড়াশোনা বেশি করব। এখানে হচ্ছে কোডিং রিলেটেড বা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোনো কনসেপ্ট এখানে থাকবে না। এখানে মূলত আমরা হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফে যখন হচ্ছে কোনো একটা সফটওয়্যারে আপনি কাজ করবেন বা কোনো একটা সিস্টেমের সাথে আপনি যখন কাজ করতে চাইবেন, সেই সিস্টেমের প্রবলেমগুলোকে আপনি কিভাবে সলভ করতে পারেন বা হচ্ছে একটা সিস্টেম কিভাবে দাঁড় করানো যায়, একটা সিস্টেম কিভাবে কাজ করে। যখনই আপনি যেই প্রজেক্ট নিয়ে কাজ করেন না কেন, সেটাকে অবশ্যই একটা সিস্টেম হিসেবে ধরে সেটাকে সিস্টেম কনসিডার করে তারপরে আমাদের প্রবলেমটা সলভ করতে হবে। তো এই যে প্রবলেমটা সলভ করতে হবে, প্রবলেমটা সলভ করার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের কি কি ইনফরমেশনের প্রয়োজন হবে বা হচ্ছে সিস্টেমটাকে আমরা কিভাবে দাঁড় করাতে পারি, সেগুলো কিভাবে আমরা মেনটেন করতে পারি, শুরু থেকে শেষ পর্যন্ত এই কাজগুলো আমরা কিভাবে কোন ধাপের পরে কোন ধাপ কমপ্লিট করতে পারি, এই অ্যানালিসিসটাই আসলে সিস্টেম অ্যানালিসিস অ্যান্ড ডিজাইন, যেটার মাধ্যমে আপনারা মূলত জানতে পারবেন যে হচ্ছে একটা সফটওয়্যার ডিরেক্টলি তো আপনি ডেভেলপমেন্টে যেতে পারবেন না বা হচ্ছে ডিরেক্টলি আপনি সেটা ইমপ্লিমেন্ট করতে পারবেন না। অবশ্যই প্রথমে আপনাকে হচ্ছে প্রবলেমগুলো আইডেন্টিফাই করতে হবে এবং একটা সিস্টেম সম্পর্কে জানতে হবে যে এটা কিভাবে কাজ করে। তো কিভাবে জানবেন এবং আপনাদের কাজগুলো কিভাবে স্টার্ট হবে, আপনাদের ড্রাফটটা কিভাবে তৈরি হবে যখন একটা কাজ করতে যাবেন, এই রিলেটেড পড়াশোনায় আমরা হচ্ছে এই সিস্টেম অ্যানালাইসিস এন্ড ডিজাইন কোর্সটাতে পড়বো। তো আমাদের প্রথম যে চ্যাপ্টারটা আছে সেটা আপনারা চাইলে বই থেকেও পড়তে পারেন বা আমি যে স্লাইডটা এখন শেয়ার করে আপনাদের পড়াবো সেটাও আপনারা ফলো করতে পারেন। স্লাইডগুলো আপনাদের সাথে যখন এক একটা ক্লাস নেওয়া হবে তখন সেগুলো শেয়ার করে দেওয়া হবে, আর বই তো বললাম অলরেডি আপনাদের ক্লাসরুমে আপনাদের সাথে শেয়ার করে দেওয়া আছে। তো যেহেতু থিওরিটিক্যাল পড়াশোনা, মূলত এখানে বোঝার মতো হচ্ছে কনসেপ্টগুলো। আপনি যদি কনসেপ্টগুলো বুঝতে পারেন এবং এক্সাম্পল সহকারে সেগুলো মনে রাখতে পারেন, আমার মনে হয় তাহলে আপনারা এই কোর্সে ভালো করতে পারবেন। খুব একটা হচ্ছে আপনার ক্রিটিক্যাল বা ক্রিয়েটিভিটি বা হচ্ছে প্রবলেম সলভিং এর জন্য যে নলেজটা দরকার সেটা এখানে লাগবে না, কিন্তু এখানে যে বিষয়টা প্রয়োজন হবে সেটা হচ্ছে বেটার আন্ডারস্ট্যান্ডিং, যে প্রত্যেকটা টপিক যেগুলো থাকবে বা যে কনসেপ্টগুলো আপনাদের পড়ানো হবে সেগুলোতে আপনি কতটা ভালো মতো বুঝতে পারছেন এবং সেগুলোকে আপনি কতটা মেমোরাইজ করতে পারছেন। এই দুইটা কাজ করলে আমার মনে হয় যে এই কোর্সটা আপনাদের কাছে খুবই ইজি মনে হবে। কম্পারেটিভলি আমার মনে হয় বাকি যে কোর্সগুলো আপনারা পড়ছেন, আপনাদের এই সেমিস্টারে সিএসসি এর কি কি কোর্স আপনারা পড়ছেন? সিস্টেম অ্যানালিসিস ডিজাইন এটা তো পড়ছেন, এটার পাশাপাশি আপনারা কোন কোন কোর্স করছেন এই সেমিস্টারে? ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদম আছে, লিনিয়ার অ্যালজেব্রা আছে, আর একটা জন্য কি এটা মনে করতেছেন না। আচ্ছা, এর আগে আপনারা কি স্ট্রাকচারড প্রোগ্রামিং পড়েছেন? ম্যাম জি ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদমও আছে আমাদের, এবং হচ্ছে কম্পিউটার আর্কিটেকচার এটাও আছে। হ্যাঁ, তো যেহেতু সিএস এর তিনটা টপিকের নাম তিনটা কোর্সের নাম বললেন, আমার মনে হয় যে সেগুলো হচ্ছে কম্পারেটিভলি এই কোর্সটা আপনাদের জন্য খুবই ইজি হবে। সেটার তুলনায় যে কম্পিউটার আর্কিটেকচার বা হচ্ছে ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম, এটা হচ্ছে আপনাদের সিস্টেম অ্যানালিসিস অ্যান্ড ডিজাইন, এই কোর্সটা খুবই ইজি। তো আমার মনে হয় আপনারা যদি টপিকগুলো ভালো মতো বুঝতে পারেন তাহলেই এই কোর্সটা আপনাদের কাছে আরো আন্ডারস্ট্যান্ডেবল মনে হবে। তো আমরা প্রথমে পড়াশোনা স্টার্ট করি, যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস। আমি আমার ম্যাম স্ক্রিনটা শেয়ার, হ্যাঁ বলেন। একটু স্ক্রিন শেয়ার করে যদি দেখাইতেন ভালো হতো। হ্যাঁ অবশ্যই, আমি তো হচ্ছে এখন স্ক্রিনটা শেয়ার করব, স্ক্রিনটা শেয়ার করে আপনাদের ক্লাসটা স্টার্ট করব। ওকে ঠিক আছে। স্ক্রিনটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন? জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, আমাদের
প্রথম যে চ্যাপ্টারটা আছে সেখানে মূলত আমরা সিস্টেমের ইন্ট্রোডাকশন সম্পর্কে জানবো, বা সিস্টেমের সাথে রিলেটেড যে আমাদের ডেটা বা ইনফরমেশনগুলো আছে, সেখানে ডেটা বা ইনফরমেশন বলতে কি বোঝায় একদম কোর থেকে এই চ্যাপ্টারটা যেহেতু এটা একটা ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার, তো এই চ্যাপ্টারটা একদম কোর থেকে আপনাদের জন্য হচ্ছে তৈরি করা হয়েছে। তো প্রথমে একদম ফার্স্টে যে টপিকটা আসে সেটা হচ্ছে ডেটা। ডেটা বলতে আমরা কি বুঝি? আচ্ছা, আরেকটা বিষয় আমি বলে রাখি, কারো যদি কোনো টপিকে কনফিউশন মনে হয় তাহলে অবশ্যই সেটা সাথে সাথে বলবেন, আমি সেটা হচ্ছে আবার রিপিট করব, ঠিক আছে? আচ্ছা, তো প্রথমে আমাদের এই সাবজেক্টে পড়ার জন্য প্রথমে যে টপিকটা আসে সেটা হচ্ছে ডেটা। ডেটা বলতে কি বোঝায়? তো ডেটা বলতে আসলে বোঝায় যে যেখানে আমাদের র ম্যাটেরিয়াল বা আনপ্রসেসড ইনফরমেশন থাকে। যেমন ধরেন আপনার কাছে বেশ কিছু ইনফরমেশন আছে কিন্তু সেগুলো কোনো অর্গানাইজড ওয়েতে নেই, কিন্তু সেটার কোনো মিনিং আপনি ফাইন্ড আউট করতে পারছেন না, জাস্ট হচ্ছে থাকার কথা। এগুলো আছে ইনফরমেশন আমাদের, আমরা কালেক্ট করছি, এই ইনফরমেশনগুলো আমাদের আছে, কিন্তু আমরা এটাকে কোনো অর্গানাইজড করছি না বা কোনো কাজে ইউজ করছি না বা প্রসেস করছি না, একদম র ম্যাটেরিয়াল বলতে পারেন। তো যখন আমরা কোন একটা সিস্টেম নিয়ে কাজ করতে যাব সেটা সম্পর্কে আমরা যদি যেমন ধরেন একটা কোম্পানি আমরা ভিজিট করতে গেলাম, সেখানে গিয়ে আমরা যা দেখলাম, চোখে যা দেখলাম বা হচ্ছে আমাদের কোশ্চেন করার ফলে তাদের থেকে যে ইনফরমেশন গুলো পেলাম, আমরা যদি একটা নোটে সেগুলো যদি আমরা নোট ডাউন করি, তখন কিন্তু ইনিশিয়ালি সেগুলোকে আমরা প্রসেস করিনি, আমরা জাস্ট যে ইনফরমেশন যেই জিনিস আমরা দেখেছি বা যে ইনফরমেশন গুলো তাদের কাছে জিজ্ঞেস করেছি, তাদের যে আনসার গুলো দিয়েছে সেগুলো আমরা জাস্ট নোট ডাউন করেছি। তো সেই মোমেন্টে সেই ইনফরমেশন গুলো একটা সিস্টেমের জন্য মনে হবে যে সেটা হচ্ছে ডেটা বা র ম্যাটেরিয়াল, যেটাকে আমরা এখনো কাজের জন্য ইউজ করিনি বা হচ্ছে কোনো প্রসেস করিনি। আনপ্রসেসড ইনফরমেশন বা ইনিশিয়ালি ইনপুট হিসেবে আমরা একটা সিস্টেমে কাজ করার জন্য ইনিশিয়ালি ইনপুট হিসেবে যেই ডেটাগুলো কালেক্ট করে থাকি বা যে ম্যাটেরিয়ালগুলো আমরা কালেক্ট করে থাকি সেটাকে বলা হবে ডেটা। এটা হচ্ছে আপনি বিভিন্ন ফরম্যাটে পেতে পারেন। একটা ইমোজি আমাদের হচ্ছে ডেটা ক্যারি করবে, বা হচ্ছে একটা ভয়েস নোটও আপনাদের ডেটা ক্যারি করবে, বা হতে পারে হচ্ছে কোনো একটা পিডিএফ, সেখানেও কিন্তু আমাদের ডেটা থাকতে পারে। তো যখনই আপনি সেটাকে একদম র ম্যাটেরিয়াল হিসেবে পাবেন তখন সেটাকে বলা হবে ডেটা। আর এই ডেটাটাকে যখন আপনি একটা প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে একটা অর্গানাইজড ওয়েতে রাখবেন এবং সেটার একটা স্ট্রাকচার থাকবে, যার কারণে আপনি সেই ডেটা থেকে ইনফরমেশন রিট্রিভ করতে পারবেন বা হচ্ছে একটা মিনিংফুল ওয়ে আপনি সেখান থেকে বের করতে পারবেন, তখন সেটাকে আর ডেটা বলা হবে না, তখন সেটাকে বলা হবে ইনফরমেশন বা প্রসেস ডেটা। তো মূলত আমরা হচ্ছে যখন বলে থাকি যে হচ্ছে এই যে ডেটাটা আমরা কালেক্ট করেছি, বা হচ্ছে ধরেন একজন ভিজিটিং এ আসছে, হতে পারে সেটা আপনাদের যে সিস্টেমটা আছে ইউনিভার্সিটি সিস্টেম সেটাই ভিজিটিং এ আসছে। তো প্রথমে সে যখন পুরোটা সিস্টেম ভিজিট করে যে ইনফরমেশন গুলো কালেক্ট করবে, আমি যদিও কথা বলতে গিয়ে সেগুলোকে ইনফরমেশন বলছি, সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বইয়ের ভাষায় ইনফরমেশন হবে না। সে যখন যে ভ্যালুগুলো কালেক্ট করবে তখন সেটাকে বলা হবে ডেটা। আর যখন সে এটা হচ্ছে কোন একটা পারপাসে ইউজ করবে, যে হচ্ছে সিস্টেমের ডেভেলপমেন্টের জন্য, যেমন হচ্ছে প্রত্যেকটা ক্লাসরুমে কতগুলো সিট আছে, কতগুলো স্টুডেন্ট সেখানে বসতে পারবে, ধরেন এই ইনফরমেশনটাই সে কালেক্ট করছে। সে যখন ড্রাফট করবে তখন সেটা থাকবে ডেটা। আর যখন সে ধরেন যে একটা এক্সেল শিটে প্রত্যেকটা রুমে কতগুলো সিট আছে অ্যালোকেটেড এবং কতজন সেখানে বসতে পারবে, এটা নিয়ে একটা অর্গানাইজড বা স্ট্রাকচার ওয়েতে যখন ইনফরমেশন গুলো রাখা হবে তখন সেগুলো কিন্তু আর ডেটা হিসেবে থাকবে না, সেটাকে আমরা বইয়ের ভাষায় তখন বলবো যে ইনফরমেশন। তেমনই ভাবে যখন আমরা একটা সিস্টেম নিয়ে কাজ করতে যাব, প্রথমে আমরা যেই জিনিসটা কালেক্ট করব সেটাকে বলা হবে ডেটা। আর এই ডেটাটাকে যখন আমরা প্রসেস করব বা হচ্ছে আপনি একটা ফরম্যাটের মধ্যে দিয়ে সেটাকে রাখবেন এবং সেটাকে দেখে আপনি বুঝতে পারবেন, যেমন হচ্ছে আমরা যদি এক্সেল শিটে কোনো ইনফরমেশন থাকে, অবশ্যই এটা কি একটা হেডিং থাকে, প্রত্যেকটা কলামে কিন্তু একটা হেডিং থাকে যেখানে বলা হয় যে এখানে কোন ধরনের ইনফরমেশন আছে। যদি আপনাদের নাম কালেক্ট করা হয় তাহলে উপরে কি থাকে, স্টুডেন্ট নেম থাকে। তারপরে যদি ধরেন যে আপনাদের ইনফরমেশন পার্সোনাল ইনফরমেশন হিসেবে ফোন নাম্বার, তখন সেগুলোর কিন্তু একটা হেডিং থাকে। তো যখন এই যে হেডিং ওয়াইজ আপনি ভ্যালুগুলোকে
এন্টার করবেন বা হচ্ছে আপনাদের সিজিপিএটা কালেক্ট করা হলো। তো এই ধরনের ইনফরমেশন যখন আপনি একটা অর্গানাইজড ওয়েতে সাজাবেন বা এন্ট্রি করবেন তখন সেটাকে বলা হবে ইনফরমেশন। আর ইনফরমেশনটা দেখার পরে সেখান থেকে আপনি একটা ওভারঅল আইডিয়া পাবেন যে হচ্ছে হ্যাঁ এখানে এতজন স্টুডেন্ট আছে, এদের আইডি হচ্ছে 1 থেকে 45 পর্যন্ত বা 1 থেকে 90 পর্যন্ত, বা একটা কনক্লুশনে আপনি আসতে পারবেন এখানে যারা আছে সবাই হচ্ছে 65 ব্যাচের, বা এখানে যারা আছে তারা এই সেমিস্টারে সেকেন্ড বা থার্ড সেমিস্টারে এই কোর্সগুলো পড়ছে। তো যখন আপনি হচ্ছে ইনফরমেশনটা বা অর্গানাইজড ওয়েতে এগুলোকে রাখবেন তখন কিন্তু মোটামুটি আপনি একটা কনক্লুশন আনতে পারবেন যে হ্যাঁ এখানে এই ধরনের ইনফরমেশনগুলো আছে। আর যখনই আমরা কোনো কিছু নিয়ে কাজ করতে যাব, একটা সিস্টেম নিয়ে কাজ করতে যাব, আমরা কিন্তু র ডেটা থেকে কাজ করতে পারি না, অবশ্যই সেটাকে একটা প্রসেস করে ইনফরমেশনে কনভার্ট করে তখন সেটা আমরা ডিসিশন মেকিং এর ক্ষেত্রে কাজ করতে যাই। যেমন আমি একটু আগে বললাম যে আপনাদের রুমের যে ইনফরমেশন গুলো আছে সেগুলো যদি আমরা কালেক্ট করি, ডিরেক্ট কালেক্ট করেই তো আমরা কোনো ডিসিশন মেক করতে পারবো না। ডেটাগুলো আনার পরে আমাদেরকে হচ্ছে একটা ফর্ম ক্রিয়েট করতে হবে যে হচ্ছে এখানে আমাদের কোন ইনফরমেশন গুলো আছে, দেন সেটা অ্যানালিসিস করে আমরা জানতে পারবো যে হ্যাঁ আমাদের রুমে শর্টেজ আছে কিনা, বা আমাদের যে হচ্ছে পিসি গুলো আছে বা যে গুলো আপনাদের প্রোভাইড করা আছে সেগুলো এনাফ আছে কিনা, বা এখানে শর্টেজ আছে কিনা, কতগুলো শর্টেজ আছে, এই সব এগুলো কিন্তু আমরা ইনফরমেশন থেকে কালেক্ট করতে পারবো। যখন আমরা র ডাটা কালেক্ট করব তখন কোনো ডিসিশন কিন্তু আমরা সেখানে দিতে পারবো না। তো যখনই আমরা কোনো একটা ডিসিশন দিতে যাব তখন কিন্তু অবশ্যই সেটা হচ্ছে ইনফরমেশন থেকে ডিসিশনটা আমরা কালেক্ট করে থাকি। আচ্ছা, এরপরে আসি যে আমাদের এই যে প্রসেস ডেটা বা ইনফরমেশন এটা কয় ধরনের হতে পারে। আমরা 4 ধরনের ইনফরমেশন প্রথমত এখানে দেখব। তো প্রথম যে ইনফরমেশনটা আছে সেটাকে বলা হচ্ছে স্ট্র্যাটেজিক ইনফরমেশন। তো স্ট্র্যাটেজিক ইনফরমেশন কোনগুলো? একটা সিস্টেমকে লং টার্মে যদি আপনি প্ল্যান করে থাকেন বা লং টার্ম বেনিফিটের জন্য বা প্রফিটের জন্য আপনি যে কাজগুলো করে থাকেন বা যে ইনফরমেশনগুলো দরকার হয়ে থাকে সেটাকে বলা হয় স্ট্র্যাটেজিক ইনফরমেশন। এখন ধরেন কারো একজনের শপ আছে একটা, সেটা যে কোনো স্টেশনারি শপ হতে পারে। তো সেই স্টেশনারি শপে লং টার্মের প্রফিট চিন্তা করে যে ওনার আছেন উনি কোনো যদি অ্যানালিসিস করেন বা হচ্ছে ডেটাগুলো কালেক্ট করে নেক্সট আরেকটা ব্রাঞ্চ ক্রিয়েট করা যায় কিনা, বা হচ্ছে তার দোকান এক্সটেন্ড করা যায় কিনা, বা তার দোকানের যে কাজগুলো হচ্ছে সেখানে মেজর কোনো চেঞ্জ নিয়ে আসা যায় কিনা, যেটা কিন্তু আমাদের শর্ট টার্মের ডেটা না, 1 বছরের ডেটা বা 6 মাসের ডেটা, একটা লং টার্ম পিরিয়ডের ডেটাগুলো অ্যানালিসিস করার পরে হ্যাঁ আমার এখন যেই অনেক বেশি প্রফিট হচ্ছে তাই আমি এক্সটেন্ড করতে চাচ্ছি। তো এই ধরনের কাজ বা এই ধরনের ডিসিশন নেওয়ার জন্য যে ইনফরমেশন গুলো দরকার হয় সেগুলোকে বলা হয় আমাদের স্ট্র্যাটেজিক ইনফরমেশন। তো এগুলো যেহেতু আমাদের অনেক বেশি লং টার্ম মানে সময়টা অনেক বেশি থাকে, লং রেঞ্জের ডেটা নিয়ে আমরা কাজ করে থাকি, তো এগুলো মূলত খুব একটা স্ট্রাকচার্ড ওয়েতে থাকে না। আপনি যখন 5টা ডেটা নেবেন তখন সেগুলোকে আপনি ইজিলি স্ট্রাকচার বা ইজিলি অ্যালাইন করতে পারবেন, কিন্তু আপনি যখন 6 মাস 1 বছর 2 বছরের ডেটা নিয়ে কাজ করবেন সেগুলো কিন্তু মূলত খুব একটা স্ট্রাকচার্ড ওয়েতে থাকে না। কারণ দেখা যায় যেমন একটা এক্সাম্পল দেওয়া হলো যে একটা শপের ক্ষেত্রে, তো শপের 2 বছর আগে ডেটা কিন্তু এত বেশি ডেটা কিন্তু স্ট্রাকচার্ড ওয়েতে রাখা পসিবল হয় না। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে মার্কেটের ট্রেন্ড অ্যানালিসিস করে। তো যখন আপনারা হচ্ছে নিউ কোনো বিজনেসের আইডিয়া চিন্তা করেন তো অবশ্যই তো আগে আপনারা খেয়াল করে থাকেন যে হচ্ছে যে আমাদের কোন কাজে শর্টেজ আছে বা কোনটাতে আমাদের গ্যাপ আছে যেটা আমরা মিনিমাইজ করতে পারি, যেটা নিয়ে আমরা কাজ করে একটা বিজনেস দাঁড় করাতে পারি। তো এগুলোর জন্য অবশ্যই কি করে থাকেন আপনারা অ্যানালিসিস করে থাকেন যে মার্কেটে কোন প্রোডাক্টটা আমাদের আনা প্রয়োজন, বা আমি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করলে আমাদের সেলসটা অনেক বেশি হবে, আমি অনেক বেশি কাস্টমার পাবো, বা আমার প্রফিটটা অনেক ভালো হবে। তো এই কাজগুলো বা এই ডিসিশনগুলো কিন্তু শর্ট টার্মে নেওয়া পসিবল না, আমাদেরকে অনেকদিন অ্যানালাইসিস করে আমাদের হচ্ছে মার্কেটের যে ট্রেন্ড বা ইউজাররা কেমন ধরনের প্রোডাক্ট চুজ করছে এগুলো অ্যানালিসিস কিন্তু লং টার্মে ডেটা নিয়ে কাজ করা হয়। তো এই ধরনের ইনফরমেশনকে আমরা বলে থাকি স্ট্র্যাটেজিক ইনফরমেশন, যেটা দিয়ে আমরা লং টার্ম ডিসিশন, অনেক বড় বড় যে ডিসিশন গুলো আছে যেমন হচ্ছে আপনি বিজনেস দাঁড় করাতে যাচ্ছেন এটা একটা লং টার্মের ডিসিশন হতে পারে, বা আপনার অলরেডি একটা বিজনেস আছে আপনি অন্য একটা প্লেসে আরেকটা ব্রাঞ্চ
ক্রিয়েট করতে যাচ্ছেন, এখন কোন প্লেসে করতে যাচ্ছেন। তো এই যে হেভি ডিসিশন গুলো আছে এগুলোর জন্য আমাদের স্ট্র্যাটেজিক ইনফরমেশনটা প্রয়োজন হয়ে থাকে। এরপরে আসি ট্যাকটিক্যাল ইনফরমেশন। তো ট্যাকটিক্যাল ইনফরমেশনটা কি হয় যে হচ্ছে একটা ছিল আমাদের লং টার্মের জন্য, আর এটা হচ্ছে আমাদের শর্ট টার্মের ডিসিশনের জন্য। যেমন ধরেন একটা উইকের ডেটা আমরা অ্যানালিসিস করব, উইকের ডেটা অ্যানালিসিস করার পরে আমরা দেখব যে আমাদের সেলসটা কতটুকু বৃদ্ধি পেয়েছে, বা হচ্ছে এই সপ্তাহে আমাদের আমরা কতগুলো কাস্টমার কালেক্ট করতে পেরেছি, বা হচ্ছে এই সপ্তাহে আমাদের কাজের উপরে বা আমাদের যে সার্ভিস আমরা প্রোভাইড করছি সেটাতে আমাদের ইউজারদের এক্সপ্রেশনটা কেমন, তাদের ফিডব্যাকটা কেমন, যাতে করে আমরা শর্ট টার্মে বা হচ্ছে কুইকলি কোনো ডিসিশন, বা হতে পারে ধরেন যে আমার কাছে অনেকগুলো প্রোডাক্ট আছে, সেখানে এক সপ্তাহে একটা প্রোডাক্টের সেলস অনেক বেশি হলো, তো আমাকে ইমিডিয়েটলি কি করতে হবে, সেই প্রোডাক্টটা আবার রিস্টক করতে হবে। তো এইসব শর্ট টার্মের জন্য বা শর্ট টার্মের ডিসিশন নেওয়ার জন্য যে ইনফরমেশনটা দরকার হয়ে থাকে সেটাকে বলা হয় ট্যাকটিক্যাল ইনফরমেশন। মূলত যে দোকানগুলো আছে সেগুলোতে দেখবেন উইকলি একটা, বা হচ্ছে কোম্পানিগুলোতে দেখবেন তারা কিন্তু একটা সেলস রিপোর্ট ক্রিয়েট করে থাকে, বা হচ্ছে আপনারা যদি জব করে থাকেন অনেকের ক্ষেত্রে দেখা যায় যে কোম্পানিগুলো উইকলি আপনি কি কি কাজ করেছেন, কি কি ইনপুট দিয়েছেন, বা আপনার কাজের আউটপুট কি আসছে, উইকলি কিন্তু একটা রিপোর্ট তারা জমা চায়, যেটা দিয়ে আপনার তারা অ্যানালিসিস করে যে আমাদের নেক্সট কি কাজ করতে হবে, বা আমাদের এই এমপ্লয়টা কতটুকু এফিসিয়েন্সি নিয়ে আসছে আমাদের কাজের জন্য। তো এইসব ক্ষেত্রে আমরা যে ইনফরমেশনটা ইউজ করে থাকি সেটাকে বলা হয় ট্যাকটিক্যাল ইনফরমেশন, যেটা হচ্ছে আমাদের শর্ট টার্ম ডিসিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে আসি অপারেশনাল ইনফরমেশন। তো অপারেশনাল ইনফরমেশন কোনগুলো আসবে, আমাদের ডে টু ডে লাইফের, মানে হচ্ছে প্রতিদিনে আপনি কি কি কাজ করছেন, আপনি আপনার সিস্টেমের কি কি প্রভাব ফেলছে আপনার কাজগুলো, আপনি যদি প্রতিদিনের ডেটা প্রতিদিন অ্যানালিসিস করেন তখন সেটাকে বলা হবে অপারেশনাল ইনফরমেশন। মানে হচ্ছে আপনার কাজ করার জন্য ইমিডিয়েটলি কি কি ইনফরমেশনের প্রয়োজন, যেমন হচ্ছে একদিনে আমার কতগুলো সেলস হয়েছে, একদিনে আমি হচ্ছে কতটুকু প্রফিট মার্জিন গেইন করেছি, বা একদিনে আমার কোনো লস হলো কিনা। তো এই ধরনের ইনফরমেশনকে বলা হবে অপারেশনাল ইনফরমেশন। প্রত্যেকদিন আপনার কাজ কোথা থেকে স্টার্ট হবে এবং আপনার কাজটা কোথায় গিয়ে শেষ হচ্ছে, এই ধরনের ইনফরমেশনকে আমরা বলে থাকি অপারেশনাল ইনফরমেশন। তো এটার মাধ্যমে আমরা কি করতে পারি, এটার মাধ্যমে দেখতে পারি যে পার ডে আমাদের ইমপ্রুভমেন্টটা কেমন হচ্ছে, বা পার ডে আমাদের কাজের প্রোডাক্টিভিটিটা ইনক্রিজ হচ্ছে না ডিক্রিজ হচ্ছে, এই ধরনের কাজগুলো আমরা অপারেশনাল ইনফরমেশনের বেসিসে করে থাকি। আর লাস্টে যেটা আছে সেটা হচ্ছে স্ট্যাচুটরি ইনফরমেশন। এটা হচ্ছে মূলত আমরা গভর্নমেন্ট বা আমাদের যে হচ্ছে রুলস অ্যান্ড রেগুলেশন আছে, যেই কাজে আপনি করতে যান না কেন, যেই কোম্পানি হোক না কেন, যে কোনো সিস্টেম হোক না কেন, অবশ্যই সেই সিস্টেমকে কি করতে হবে, গভর্নমেন্টের যে রুলগুলো আছে সেই গভর্নমেন্টের রুলগুলো আমাকে পালন করতে হবে। তো তার মধ্যে একটা মেজর হচ্ছে যে গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে, বা আপনার যে পরিমাণ ইনকাম হচ্ছে, আপনার যে প্রফিট হচ্ছে সেটার একটা পার্সেন্টেজ আপনার গভর্নমেন্টকে দিতে হবে। তো এই রিলেটেড যে ইনফরমেশন গুলো আছে সেগুলোকে বলা হবে স্ট্যাচুটরি ইনফরমেশন। যেমন হচ্ছে আমাদের দেখা যায় ম্যাক্সিমাম সিস্টেমের ক্ষেত্রে আমাদের জুন জুলাই আর্থিক যে বছর সেটা শেষ হয়, এবং সেই সময়ে প্রত্যেকটা পার্সনকে কি কিন্তু ট্যাক্স রিটার্নটা জমা দিতে হয়, সেটা আপনি এমপ্লয়ি হন না কেন বা হচ্ছে আপনার কোনো বিজনেস থাকুক না কেন, অবশ্যই আপনাদের কি করতে হয়, গভর্নমেন্টকে ট্যাক্স রিটার্ন জমা দিতে হয়, যেখানে আপনার বার্ষিক যে ইনকাম আছে সেটা থাকে, প্লাস হচ্ছে আপনার সেটার ভিত্তিতে, আপনার ইনকামের ভিত্তিতে আপনার গভর্নমেন্টকে কোনো পোর্শন দিতে হবে কিনা, এই ধরনের ইনফরমেশন যেখানে থাকে সেটা হচ্ছে আমার স্ট্যাচুটরি ইনফরমেশন। তো আমরা যে 4 ধরনের ইনফরমেশন পড়লাম, এটা কি আমরা সবাই ক্লিয়ার হয়েছি? দেখেন, এগুলো নিয়ে আপনারা রিয়েল লাইফে কাজ করেন, রিয়েল লাইফে বা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রতিদিনই আপনারা করেন, কিন্তু এটা জাস্ট হচ্ছে যেহেতু আমরা বইয়ের ভাষায় পড়ছি বা শিখছি, তাই এই জন্য প্রত্যেকটা টার্মে কিন্তু একটা নাম আছে। আমার মনে হয় আপনারা যদি এই নামগুলো রিয়েল লাইফের সাথে রিলেট করতে পারেন তাহলে আরো এগুলো বোঝা ইজি হবে আপনাদের জন্য। তো যেই 4 ধরনের ইনফরমেশনের কথা বলা হলো, হ্যাঁ বলেন। আচ্ছা ম্যাম, বলছিলাম যে লাস্টে যে দুটো ইনফরমেশনের কথা বললেন ওইটা একটু বুঝে দিলে ভালো হতো আর কি। একটা হচ্ছে
ডে টু ডে লাইফের ইনফরমেশন, মনে করেন যে পার ডে আপনি যদি আপনার প্রোডাক্টিভিটি চেক করতে চান, বা পার ডে ধরেন আপনার কাছে একটা বিজনেস আছে, আপনি একটা বিজনেস করেন, তো যে বিজনেসই করেন না কেন প্রতিদিন আপনার কতটুকু কাজ হচ্ছে সেটার ট্র্যাক তো আপনি রাখেন, তাই না? একটা সেলস পারসন, সে দিনে কতগুলো জিনিস বিক্রি করছে, তার কত টাকা সেলস হচ্ছে সেটার ইনফরমেশন সে রাখে। বা হচ্ছে ধরেন যে একটা সফটওয়্যার কোম্পানিতে পার ডে কাজ কতটুকু হচ্ছে, আমি একটা প্রজেক্ট নিয়ে কাজ করছি, আমার কাজ যদি একদিনে 5% শেষ হয়, অবশ্যই নেক্সট দিন আমাকে কি করতে হবে, ট্র্যাক রাখতে হবে যে আমার যেন কাজটা যে 5% শেষ হয়েছে তারপর থেকে স্টার্ট হয়ে নেক্সট দিন 10% বা 12% এরকম যেন শেষ হয়। তো যেই কাজই আমরা করতে যাই না কেন, আমাদের প্রতিদিন যে কাজগুলো করতে হয় সেটার একটা ট্র্যাক রাখতে হয়। সেটা ট্র্যাক রাখার জন্য যে ইনফরমেশনগুলো থাকে সেটাকে বলা হয় অপারেশনাল ইনফরমেশন। এখন ধরেন আপনি 5% কাজ করেছেন, নেক্সট দিন এসে আপনি কোনো ডেটা রাখেননি, এখন তো আপনাকে খুঁজতে হবে যে হ্যাঁ আমি কোন পর্যন্ত কাজ করেছি, আমার নেক্সট কাজ কি হবে। বা ধরেন আপনার মাঝে একটা উইকেন্ড চলে আসলো, তাহলে তো আপনি ভুলে যাবেন 2 দিন আগে আপনি কি কাজ করেছিলেন। তো প্রত্যেক দিনের কাজের যে ইনফরমেশন গুলো থাকে সেটা হচ্ছে আমার অপারেশনাল ইনফরমেশন। আর আমরা হচ্ছে গভর্নমেন্টের রুল অনুযায়ী আমাদের প্রত্যেকের কি করতে হয়, আপনি বিজনেস করেন বা হচ্ছে আপনি জব করেন, আপনাকে কিন্তু আপনার যে ইনকামটা আছে সেটার উপরে গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয়। এটা কিন্তু প্রত্যেকের জন্য প্রযোজ্য, যতগুলো পার্সন আছেন সবার জন্য এটা প্রযোজ্য, মেল ফিমেল। হয়তো যাদের ইনকাম বেশি হয় তাদের ট্যাক্সের পরিমাণটা বেশি হয়, বা হচ্ছে যে বিজনেসগুলো অনেক বড় থাকে তো সেক্ষেত্রে প্রফিট বা হচ্ছে ইনভেস্টমেন্ট যদি আমাদের বেশি হয় সেক্ষেত্রে ট্যাক্সের রুলসগুলো প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা থাকে, কিন্তু রুলস কিন্তু সবার জন্যই থাকে। আপনি একজন সিটিজেন হিসেবে অবশ্যই এটা দিতে দায়বদ্ধ থাকবেন। তো যখন এই ধরনের ইনফরমেশন যেহেতু আমাদের এটা গভর্নমেন্টকে দিতে হয়, তাহলে অবশ্যই আমাদের এই ইনফরমেশন গুলো কালেক্ট করতে হবে। আপনি যদি ট্র্যাক না রাখেন যে আপনার হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট কেমন হচ্ছে, আপনার কত ইনকাম আসছে, বা ইয়ারলি আপনার কি পরিমাণ ইনকাম হচ্ছে, কারণ আপনি সেটার উপরেই তো ট্যাক্স দিবেন। তো এই যে ইনফরমেশন ম্যাম অনেকে তো ইচ্ছে করে জিরো রিটার্ন দিয়ে দেয়। জি ম্যাম অনেকে ইচ্ছে করে জিরো রিটার্ন দিয়ে দেয়, মানে ট্যাক্সে জিরো দেখায় দেয় ইচ্ছে করে। সেটা তারা বিভিন্ন ট্যাকটিক্স ইউজ করে থাকে। যদিও হচ্ছে একটা নির্দিষ্ট সময় পরে যারা চাকরিজীবী আছেন তা সবার যে হচ্ছে ট্যাক্স দিতে হয় এমন না, একটা রেঞ্জ আছে যে ইয়ারলি আপনার ইনকাম যদি হচ্ছে সেই অ্যামাউন্টটা ক্রস করে থাকে তাহলে আপনার ট্যাক্স আসবে, আর সেই অ্যামাউন্ট যদি ক্রস না করে তখন ট্যাক্স রিটার্নটা জিরো আসে। তখন সেই ট্যাক্স রিটার্নের জিরোর যে ভ্যালুটা এটাই আপনার সরকারকে দেখাতে হয় যে হচ্ছে আসলে আমি যে ইনকামটা করে থাকি সেটা আসলে আপনারা যেই বাউন্ডারিটা দিয়েছেন সেটার চেয়ে বিলো, তো বিলো বাউন্ডারি থাকার কারণে আমার কোনো ট্যাক্সই আসেনি, এই জন্য আমি রিপোর্টটা দিচ্ছি। ট্যাক্স রিটার্ন জিরো আসলেও সেটা হচ্ছে গভর্নমেন্টের কাছে সাবমিট করতে হয়। এখন কেউ যদি করে না থাকে সেটা তো অবশ্যই আনইথিক্যাল একটা কাজ হবে, বা অনেক ক্ষেত্রে যারা এটা অ্যাভয়েড করতে চায় তারা হচ্ছে হয়তো বা লোন দেখায় যে হচ্ছে আমার অনেক লোন আছে যার কারণে আমি যা ইনকাম করছি সেটা আবার মাইনাস হয়ে যাচ্ছে, বা আমি প্রত্যেক মাসে আমার লোনটা দিচ্ছি। তো সেই ক্ষেত্রে হয়তো তারা এগুলো বিভিন্ন ট্যাকটিক্স ইউজ করে থেকে ট্যাক্স রিটার্নটা জিরো দেখায়। কিন্তু হচ্ছে যদি আমরা ইথিক্যালি চিন্তা করি, আমাদের হচ্ছে অ্যাকচুয়ালি যেই ইনকামটা হচ্ছে সেটার উপরে আমাদের ট্যাক্সটা আসে। আর এই ধরনের ইনফরমেশন এটা সব সিস্টেমের ক্ষেত্রে আপনি যেখানে জব করেন এই ইনফরমেশনগুলো থাকে। আপনাদেরকে কিন্তু একটা ইয়ারলি সার্টিফিকেট দেওয়া হয় আপনাদের স্যালারির ওপরে, সেটার উপর ভিত্তি করে এই ট্যাক্স রিটার্নটা আসে। দেখবেন হচ্ছে আপনারা কখনো করেছেন কিনা, টিনে অ্যাকাউন্ট খুলে আমাদের ট্যাক্সের ইনফরমেশন কালেক্ট করতে হয় যে আমাদের ট্যাক্স রিটার্ন বা আমাদের গভর্নমেন্টকে কত টাকা ট্যাক্স দিতে হবে। তো এই ধরনের ইনফরমেশনকে মূলত স্ট্যাচুটরি ইনফরমেশন বলা হয়, যেগুলো আপনারা গভর্নমেন্টের কাছে বা আমাদের যে রুলস রেগুলেশন আছে সেগুলো ফলো করার জন্য ইউজ করা হয়। এগুলো ফুললি আলাদা। আগে যে 3 ধরনের ইনফরমেশন দেখলেন সেটার সাথে এই লাস্টে যে ইনফরমেশন এটা ফুললি আলাদা, এটা হচ্ছে আমাদের রুলস এবং গভর্নমেন্টের উপর রিলেটেড। আর এর আগে যেগুলো দেখলেন অপারেশনাল, এগুলো হচ্ছে আমাদের প্রতিদিন পার ডে আমাদের কি কি চেঞ্জ হচ্ছে, বা পার ডে আপনি যে কাজটা করছেন সেটার ইমপ্রুভমেন্ট কত, সেটার প্রোডাক্টিভিটি কত, সেটার আউটকাম কত, এটা হচ্ছে আমাদের অপারেশনাল। আর আপনি যদি পার ডেটাকে অ্যানালিসিস করে একটা 7 দিনের রিপোর্ট বানান তখন সেটাকে বলা হবে ট্যাকটিক্যাল। আর এরকম 7 দিন, 1 মাস, 2 মাস, 6 মাস, 2 বছর, 5 বছর এগুলো
গেদার করে আপনি যদি হচ্ছে একটা লং টার্মের ডিসিশন নিয়ে থাকেন, তখন সেটা ক্ষেত্রে যে ইনফরমেশনগুলো ইউজ করা হয় সেটাকে বলা হবে স্ট্র্যাটেজিক ইনফরমেশন। তো এই 4টা ইনফরমেশন সম্পর্কে আপনারা ক্লিয়ার হয়েছেন? স্ট্র্যাটেজিক, ট্যাকটিক্যাল, জি ম্যাম। অপারেশনাল আর হচ্ছে স্ট্যাচুটরি। আচ্ছা, তো এরপরে আসি একটা এক্সাম্পল, যে এক্সাম্পলে আমরা এই 4 ধরনের ইনফরমেশন দেখলাম না, এটা আরো ইন ডিটেলস আপনাদেরকে বলা হবে। তো প্রথমে আসছে একটা কোশ্চেন করা হয়েছে যে হচ্ছে একটা শপকিপারের ক্ষেত্রে বা যাদের একটা শপ আছে, সেটাও তো সে বিজনেস অ্যাজ এ বিজনেস হিসেবে আমরা কনসিডার করতে পারি। তো প্রথমে আসি যে তার ডেইলি অপারেশন চালানোর জন্য কি কি ইনফরমেশনের প্রয়োজন হয়, তার প্রত্যেক দিনে কতগুলো সেলস হচ্ছে, তার প্রতিদিনের কনসিডারে কোন প্রোডাক্টের স্টকটা কম হচ্ছে বা কোনটা কোন অর্ডারে আছে, যে যেটার স্টক আমার একদমই লো সেটা অবশ্যই কি প্রায়োরিটিতে আমার উপরে থাকবে, যে এটার স্টক আমার ইনক্রিজ করতে হবে। তারপরে হচ্ছে আরেকটু কম যেটা আছে। তো এইভাবে কি আমাদের একটা অর্ডার হয়, যে অর্ডারে আমরা কি করে থাকি, রিস্টক করে থাকি। বা হচ্ছে এমন তো হচ্ছে না যে হচ্ছে একটা প্রোডাক্ট আমরা অনেক বেশি স্টকে নিয়ে আসছি কিন্তু সেটা সেলস হচ্ছে না, তখন কিন্তু আমাদের কি হবে, সেই বিষয়টাকে আমরা ওভারস্টক হিসেবে লিস্ট আউট করবো যে এটার আমাদের কোনো সেলস হচ্ছে না, তাহলে কি এটাকে আমার ইনক্রিজ করা যাবে না, এটাকে কখনোই রিস্টক করা যাবে না। আগে আমাদের স্টকে যেগুলো আছে সেগুলো শেষ করতে হবে, বা এটার যে গ্রাফটা আছে সেটা স্মুথ করতে হবে। সেটা করার জন্য যে ইনফরমেশন গুলো, এগুলো হচ্ছে আমাদের ডেইলি লাইফে আমরা ইউজ করে থাকি। বা হচ্ছে প্রতিদিন পেমেন্ট সিস্টেমে কতগুলো টাকা আমাদের আসলো, যে প্রোডাক্টগুলো আছে যতগুলো অ্যামাউন্ট তাদের প্রাইস এটা ম্যাচ করছে কিনা। আপনাদের হচ্ছে আগোরা বলেন বা মিন্টা মাঞ্জার বলেন, তাদের কি প্রত্যেকের কিন্তু ডেইলি একটা ইনফরমেশন থাকে, যতগুলো সেলস হচ্ছে, যতগুলো প্রোডাক্ট সেলস হচ্ছে, বা যতগুলো প্রোডাক্ট হচ্ছে আপনার কাস্টমারদের কাছে তারা বিক্রি করছে, সবগুলো কিন্তু তাদের নোটে থাকে। বা হচ্ছে স্টক থেকে যতটুকু মাইনাস হয়েছে ততটাই কি আদৌ সেলস হয়েছে, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকেই অনেক শপে গিয়ে আনইথিক্যাল কাজ করে। তো সেগুলো অ্যাভয়েড করার জন্য তারা অবশ্যই প্রতিদিন কি করে থাকে, স্টকগুলো চেক করে থাকে, প্লাস হচ্ছে পেমেন্ট সিস্টেমটা কারেক্ট ওয়েতে কাজ করছে কিনা সেটা চেক করে থাকে। তো সেটা নিয়ে যদি আমরা কথা বলি, এই ধরনের ইনফরমেশন হচ্ছে আমাদের অপারেশনাল ইনফরমেশন। আচ্ছা, এরপরে আসি যে হচ্ছে ট্যাকটিক্যাল ইনফরমেশন কোনগুলো। ধরেন আমাদের এক সপ্তাহে সেলসটা কেমন আসছে, এক সপ্তাহে কথা চিন্তা করে আমাদের কোন প্রোডাক্টের সেলসটা বেশি হয়েছে। অবভিয়াসলি আমাদের সামার সিজনে যে প্রোডাক্টগুলোর সেলস বেশি হবে সেটা অন্যান্য সিজনে কম হবে, সিজনাল একটা বিষয় আছে। বা হচ্ছে সামনে যদি কোনো ওকেশন থাকে, সেটা যেমন হচ্ছে আপনি যদি ঈদের আগে কিছু বিষয় নিয়ে আসেন, বা হচ্ছে ঈদের আগে কি হয়, মানুষ যে ধরনের কাজ করে থাকে, শপিং করে থাকে, এখন আপনি হচ্ছে যদি রোজার ঈদ কনসিডার করেন, সেটার সাথে আমাদের বড় ঈদটা কি সেম না। তো প্রত্যেকটা ওকেশনের ওয়াইজ যে আমাদের সামনের 7 দিন কি করতে হবে সেই অনুযায়ী আমাদের প্রোডাক্টগুলো নিয়ে আসতে হবে। তো এই ধরনের ইনফরমেশন গুলো যেখানে থাকে সেটা হচ্ছে আমাদের ট্যাকটিক্যাল ইনফরমেশন। যেমন সেলস অ্যানালাইসিস, যে এক সপ্তাহ নেক্সট এক সপ্তাহ বা নেক্সট 2 সপ্তাহে আমাদের কি কি প্রোডাক্ট আনার দরকার আছে, নেক্সট কোনো আমাদের ওকেশন আছে কিনা, যদি কোনো ওকেশন থাকে সেই ওকেশনের ভিত্তিতে আমাদেরকে প্রোডাক্ট রিস্টক করতে হবে। বা হচ্ছে আমাদের এক সপ্তাহে কোন প্রোডাক্টের প্রফিটটা বেশি হচ্ছে তাহলে সেই প্রোডাক্টটা রিস্টক করতে হবে। বা যেটার হচ্ছে সেলস আপাতত কম হচ্ছে, যদি সামার সিজনে এটা সেলস কম হচ্ছে, তার মানে কি এটাকে আমাদের কম ফোকাস করতে হবে। যে বিষয়গুলো আমাদের হাইলাইট করতে হবে সেগুলো হচ্ছে আমাদের কোনটা সেই সময়ের জন্য উপযোগী। তো এটা আপনি লং টার্মে চিন্তা করতে পারবেন না, এটাকে আপনাকে চিন্তা করতে হবে শর্ট টার্মের জন্য। হ্যাঁ, আমার রিসেন্টলি কোন ইভেন্টটা আসছে সেটার জন্য আমরা কি কি কাজ করতে পারি, বা কোন প্যাটার্নে আমাদের কাস্টমারকে আমরা গেদার করতে পারি। তো এগুলো হচ্ছে আমাদের ট্যাকটিক্যাল ইনফরমেশন, যেটা কি শর্ট টার্মে আপনার প্রফিটটাকে ইনক্রিজ করবে। এখন ধরেন আপনি হচ্ছে আপনার শপে রোজার ঈদে অনেক বেশি খেজুর নিয়ে আসছেন, কারণ কি রোজার মধ্যে সেটা খুবই একটা প্রফিটেবল প্রোডাক্ট বলতে পারেন। কিন্তু সেম কাজ যদি আপনি বড় ঈদের সময় করেন, সেটা কি সেম প্রফিট আপনাকে দিবে, সেম প্রফিট মার্জিন আপনাকে দিবে না, অবশ্যই আপনাকে আলাদা কিছু চিন্তা করতে হবে। তো এই যে প্রত্যেকটা ইভেন্টে বা নেক্সট স্টেপ আমাদের কি হবে শর্ট টার্মের ক্ষেত্রে, এগুলোর জন্য আমাদের ট্যাকটিক্যাল ইনফরমেশন কালেক্ট করা দরকার। যদি আমরা এই ইনফরমেশন গুলো বেটার ওয়েতে
ইউজ করতে পারি, তাহলে আমাদের যে সিস্টেমটা আছে সেটার হচ্ছে প্রফিট যেটা হবে বা আউটকাম আমরা ইজিলি এফিশিয়েন্ট করতে পারবো বা ইমপ্রুভ করতে পারবো। আচ্ছা, তো এরপরে আসি যে হচ্ছে লং টার্মের ক্ষেত্রে যে ইনফরমেশনটা, যেটাকে বলা হয় স্ট্র্যাটেজিক ইনফরমেশন, সেটা আমরা কিভাবে কালেক্ট করতে পারি। তো সেটা অবশ্যই আমরা 7 দিনের জন্য বা হচ্ছে কোনো একটা ওকেশন কনসিডার করে তো আমরা সেটা কাজ করতে পারি না। সেটার জন্য আমাদেরকে লং টার্ম চিন্তা ভাবনা করতে হয়। একটা শপকিপারের কথাই চিন্তা করেন, সে যদি তার এক্সটেন্ড করতে চায় তাদের বিজনেসটা, সে কি হুট করে বিজনেস এক্সটেন্ড করতে পারবে? ধরেন একটা উত্তরাতে তাদের একটা ব্রাঞ্চ আছে, এখন হচ্ছে সে বনানীতে আরেকটা ওপেন করতে যাচ্ছে, তো সেটা কি হুট করে সে করতে পারবে? হুট করে যদি করে তাহলে কি সেটা একটা ব্যাড ডিসিশন হবে, যেটার কনসিকুয়েন্সেস ভালো নাও হতে পারে। কিন্তু সে যদি 1 বছর যাবত অ্যানালিসিস করে যে হচ্ছে আমার কোন প্লেসে এক্সটেন্ড করা বেটার হবে, এটা বনানীতে এক্সটেন্ড করা বেটার হবে নাকি তেজগাঁওয়ে এক্সটেন্ড করা বেটার হবে, কোথায় আমি ভালো প্রফিট মার্জিন পাবো, বা হচ্ছে আমার সেখানে সবগুলো ঠিক থাকবে কিনা, এখানে যেমন আমার বিজনেসটা স্মুথলি কাজ করছে, সেম কাজ আমরা হচ্ছে যখন এক্সটেন্ড করব বা হচ্ছে অন্য একটা শপ ওপেন করব সেখানেও হবে কিনা, সেখানে আমার এই প্রোডাক্টগুলোর ডিমান্ড আছে কিনা, বা হচ্ছে আমি যে প্রফিটটা এখানে অ্যাচিভ করতে পারছি সেটা আমি অন্য প্লেসে অ্যাচিভ করতে পারি কিনা। তো এটা একটা বিজনেস এক্সটেন্ড করার ক্রাইটেরিয়া হতে পারে। বা হতে পারে আপনি একটা নতুন সেগমেন্ট নিয়ে আসলেন, আপনি গতানুগতিক যেই প্রোডাক্টগুলো নিয়ে আসেন সেটার বাইরে আপনি আপনার বিজনেস এক্সটেন্ড করে আরো বেশি প্রোডাক্ট নিয়ে আসতে যাচ্ছেন। এটা কিন্তু হুট করে হয় না, এটা অবশ্যই আমাকে বেশ কিছু অ্যানালিসিস করে মার্কেট অ্যানালিসিস করতে হয়, মার্কেটে কি কি প্রোডাক্টের ট্রেন্ডি যে প্রোডাক্টগুলো আছে সেগুলো অ্যানালিসিস করতে হয়। তারপরে হচ্ছে আপনি হচ্ছে যেই কাজগুলো করতে যাচ্ছেন সেটার জন্য এনাফ ইনভেস্টমেন্ট আপনার কাছে আছে কিনা। তো এই সবগুলো কনসিডার করে মূলত আমাদের আলটিমেটলি লং টার্মে একটা ডিসিশন নিতে হয় যে হ্যাঁ এটা করা আমাদের কোন প্রোডাক্টটা এক্সটেন্ড করা ইজি হবে বা আমাদের আউটলেট ওপেন করা ইজি হবে কিনা। তো এগুলো হচ্ছে আমাদের বিজনেসের ক্ষেত্রে এক্সপ্লোর বা এক্সপান্ড করার যে অপরচুনিটিস সেটা ইনক্রিজ করে থাকে, আর এটার জন্য আমাদের স্ট্র্যাটেজিক ইনফরমেশনের প্রয়োজন হয়ে থাকে। আর লাস্টে যেটা আছে সেটা তো আমরা বললামই যে ট্যাক্স, ইনকাম ট্যাক্স আছে, সেলসের ট্যাক্স আছে। তো যখন আপনি শপকিপারের কথা চিন্তা করবেন সেটা কিন্তু এক হচ্ছে তার ইনকাম কত হচ্ছে সেটার উপর একটা ট্যাক্স গভর্নমেন্টকে দিতে হয়, প্লাস হচ্ছে সেই যে প্রোডাক্টগুলো নিয়ে আসছে যদি সেগুলো ফরেন প্রোডাক্ট হয় বা হচ্ছে সেগুলো যদি আমাদের দেশীয় প্রোডাক্ট হয়, দুইটার ক্ষেত্রে কিন্তু আমাদের ট্যাক্সটা দিতে হয়। দেখবেন যত ভালো আপনি কোম্পানিতে যাবেন বা যত ভালো অর্গানাইজেশনের প্রোডাক্ট আপনি ইউজ করবেন ট্যাক্স তত বেশি হবে। আপনি ফরেন থেকে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আসবেন সেটার ট্যাক্স তত বেশি হবে। তো এগুলো ট্যাক্স রিটার্ন জমা দিতে হয়, আর এই ইনফরমেশনগুলো মাস্ট তাদের কালেক্ট করতে হয়, না হলে কি হয় গভর্নমেন্ট থেকে তখন লিগ্যাল নোটিশ আসে যে হচ্ছে বিজনেস অফ করতে হবে। তো এগুলো যেহেতু আমরা সিস্টেম নিয়ে কাজ করব, অবশ্যই কি আমাদের ইথিক্যাল ওয়েতে কাজ করতে হবে। তো অবশ্যই আমাদের তখন এই স্ট্যাচুটরি যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আমাদের স্টোর করতে হবে। আচ্ছা, এরপরে আসি যে ম্যানেজমেন্ট হিয়ারার্কি। আমরা যে ইনফরমেশনগুলোর কথা বললাম বা যেগুলো আমরা দেখলাম সেগুলো মূলত কারা নিয়ে কাজ করে, যেমন অপারেশনাল ইনফরমেশন নিয়ে কারা কাজ করে, বা স্ট্র্যাটেজিক ইনফরমেশনের ডিসিশনগুলো কারা নিয়ে থাকে, ট্যাকটিক্যালের ডিসিশন কারা নিয়ে থাকে। তো এটা যদি আমরা হিয়ারার্কি বা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখতে চাই তখন আমরা এরকম একটা রিপ্রেজেন্টেশন পাবো। তো প্রথমে থাকবে টপ ম্যানেজার, অবভিয়াসলি যারা হচ্ছে আমাদের টপ লেভেলে থাকবে তারাই তো আলটিমেট ডিসিশনটা নিবে। তো সেই জন্য তারা কোন ধরনের ইনফরমেশনটা কালেক্ট করে থাকে, তারা কি ডে টু ডে লাইফের ইনফরমেশন দেখবে। এখন ধরেন যে হচ্ছে স্বপ্ন যে সুপার শপটা আছে সেটার যারা টপ লেভেলে ম্যানেজার আছে তারা কি কখনো চেক করে থাকে যে প্রতিদিন কোন আউটলেটে কত টাকা হচ্ছে আমাদের প্রফিট হচ্ছে বা কত টাকা সেলস হচ্ছে? এটা কিন্তু টপ লেভেলের ম্যানেজার যারা আছে তারা দেখে না। তো টপ লেভেলের ম্যানেজাররা কি করে, তারা দেখে যে হচ্ছে আমাদের বিজনেসটা কিভাবে এক্সপান্ড করা যায়, নেক্সট আমরা কোন সেগমেন্ট নিয়ে কাজ করব বা নেক্সট আমরা কোন সিটিতে অ্যারাইভ করব। তো এই লং টার্ম বা হচ্ছে আমাদের মার্কেট ট্রেন্ডটা কোন দিকে শিফট হচ্ছে। তো এই ধরনের হাইয়েস্ট লেভেলে যারা থাকে টপ ম্যানেজার থাকে তারাই কিন্তু লং রেঞ্জের প্ল্যানিং গুলো বা স্ট্র্যাটেজিক ইনফরমেশন গুলো
তারা ইউজ করে থাকে। আর এগুলো আনস্ট্রাকচার্ড হয়, এটা হচ্ছে আপনার তারা ওভারঅল ইনফরমেশন যেহেতু নিয়ে বসে, তো এতগুলো ইনফরমেশন স্ট্রাকচার্ড ওয়েতে থাকা পসিবল হয় না। আর মিডিল রেঞ্জে যারা থাকে ম্যানেজার, মনে করেন যে প্রত্যেকটা আউটলেটের জন্য কি একটা ম্যানেজার থাকে, তো টপ লেভেলের ম্যানেজার যারা থাকে তারা তো হচ্ছে আমাদের লং টার্মে ডিসিশন গুলো নিয়ে থাকে, কিন্তু দেখবেন যে সুপার শপ গুলো প্রত্যেকটাতে কিন্তু পার্টিকুলার একটা ম্যানেজার থাকে, যে সুপার শপ থাকে সেটা হচ্ছে সেই ম্যানেজারের আন্ডার থাকে। তারা মূলত মিডিল লেভেলের ম্যানেজার থাকে, তারা হচ্ছে শর্ট রেঞ্জ ইমপ্রুভমেন্টের কাজ করে থাকে, ট্যাকটিক্যাল ইনফরমেশন গুলো কালেক্ট করে থাকে। এগুলো মডারেটলি স্ট্রাকচার বা প্রসেসড হয়ে থাকে। যেমন হচ্ছে আমাদের 1 উইক বা 1 মান্থের ক্ষেত্রে আমাদের প্রফিটটা কিভাবে হাইয়েস্ট করা পসিবল হয়, ইফিসিয়েন্সি কিভাবে বাড়ানো যায়, এগুলো বা হচ্ছে আমাদের আউটলেট কি আদৌ ভালো মতো কাজ করছে, এটা কি আমরা হচ্ছে যেভাবে কাজ করতে চাচ্ছি বা যে প্রফিট মার্জিন আমরা অ্যাচিভ করতে যাচ্ছি সেটা কি আদৌ অ্যাচিভ করতে পারছি, বা লোকালি শর্ট রেঞ্জে আমরা যদি ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে চাই, এই ডিসিশনগুলো আমাদের মিডিল ম্যানেজার যারা থাকে তারা নিয়ে থাকে। আর একদম লো লেভেলে যারা থাকে তারা হচ্ছে অপারেশন বা ডেইলি লাইফে, যেমন ক্যাশিয়ার যারা থাকে, তারা মূলত এই অপারেশনাল ইনফরমেশন গুলো নিয়ে কাজ করে, যেগুলো হচ্ছে কি আমাদের রিপোর্ট আকারে থাকে এবং রিপোর্ট আকারেই তাদেরকে জমা দিতে হয়। তো এই সেম জিনিসটা আপনারা যদি একটা সফটওয়্যার কোম্পানির ক্ষেত্রে চিন্তা করেন, সফটওয়্যার কোম্পানির যিনি সিইও আছে বা হচ্ছে ডেপুটি ম্যানেজার বা ম্যানেজার লেভেলে যারা থাকে, তারা কিন্তু মূলত যে হাই রেঞ্জের ডিসিশন গুলো আছে সেগুলো তারা নিয়ে থাকে। তো সেগুলোকে ক্ষেত্রে তারা হচ্ছে স্ট্র্যাটেজিক ইনফরমেশন নিয়ে থাকে। তারপরে তারা কি করে, যেমন ধরেন একটা সফটওয়্যার কোম্পানি নতুন একটা প্রজেক্ট নিয়েছে, সেই প্রজেক্টের নিয়ে কাজ করবে, তো সেই প্রজেক্টে তারা নিবে কিনা, সেই প্রজেক্টে তাদের কতটুকু প্রফিট থাকবে, এই ডিসিশন নিবে কিনা, এই ডিসিশন কিন্তু টপ লেভেলে যারা থাকে তারা নিয়ে থাকে। এরপরে একটা প্রজেক্ট ধরেন তারা নিয়েছে, প্রজেক্ট নেওয়ার পরে কি করে থাকে, প্রজেক্টটাকে বিভিন্ন ভাগে ভাগ করে থাকে, 4-5টা ভাগে ভাগ করে তাদের আন্ডারে যে মিডল লেভেলের ম্যানেজার গুলো থাকে, গ্রুপ ম্যানেজার গুলো থাকে, তাদেরকে কিন্তু কাজ ভাগ করে দেয় যে এরা হচ্ছে মার্কেট অ্যানালিসিস করবে, এরা হচ্ছে ইমপ্লিমেন্টেশন করবে, বাকিটা টেস্টিং করবে। তো এই যে যারা থাকে তারা মিডল লেভেলে কাজগুলোকে ভাগ করে দেয়। তো মিডল ম্যানেজার আবার কি করে থাকে, মিডল ম্যানেজার হচ্ছে লোয়ার লেভেলে যারা হচ্ছে এমপ্লয় থাকে তাদের দ্বারা ইমপ্লিমেন্ট করে থাকে, অ্যানালিসিস করে থাকে বা টেস্টিং এর কাজগুলো করে থাকে। তো তারা যে ইনফরমেশন গুলো কালেক্ট করে থাকে সেগুলো হচ্ছে অপারেশনাল, যে প্রতিদিন আমাদের প্রজেক্টটা কতটুকু ইমপ্রুভমেন্ট হচ্ছে বা প্রতিদিন আমরা কতটুকু ইমপ্লিমেন্ট করতে পারছি। তো তারা এই অপারেশনাল ইনফরমেশন নিয়ে কাজ করে থাকে। আর এই অপারেশন ইনফরমেশনের উপরে এক সপ্তাহে রিপোর্টটা কালেক্ট করা হয়, যেটা হচ্ছে গ্রুপ ম্যানেজারদেরকে প্রোভাইড করা হয়, সেটা ট্যাকটিক্যাল ইনফরমেশন। আর আলটিমেট যে হচ্ছে আমাদের উপরের লেভেলে টপ লেভেলে যারা থাকে, লাস্টে প্রজেক্টটা যখন শেষ হয় তখন আলটিমেট রিপোর্টটা আমাদের টপ ম্যানেজারে যারা থাকে তাদেরকে প্রোভাইড করা হয়। এই হিয়ারার্কিটা একটু ভালো মতো পড়বেন, যে হচ্ছে কোনো একটা সিস্টেমের ক্ষেত্রে কারা, যখন সিস্টেমে অবশ্যই কি থাকে, ম্যানেজার থাকে, মিডল ম্যানেজার থাকে, এমপ্লয় থাকে, তো তারা কে কোন ধরনের ইনফরমেশন নিয়ে কাজ করে থাকে। যদি এই ধরনের কোশ্চেন আসে বা বলা হয় যে ম্যানেজমেন্ট হিয়ারার্কি ড্র করেন ইনফরমেশন সহ, তখন কিন্তু আপনাদের এই পোর্শনটা ড্র করে দেখাতে হবে। এই হিয়ারার্কিটি কি সবাই বুঝেছেন? এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? না ম্যাম। আচ্ছা, এরপরে আসি যে আমরা একটা সিস্টেমের জন্য ইনফরমেশন কেন প্রয়োজন হয়ে থাকে। সিস্টেমের জন্য ইনফরমেশন অনেকগুলো রিজনেই প্রয়োজন হয়ে থাকে। প্রথম হচ্ছে যে আমাদের যে অর্গানাইজেশন নিয়ে আমরা কাজ করি না কেন, সেটার ইমপ্রুভমেন্টের বা হচ্ছে সেটার সাইজ যদি আমরা ইনক্রিজ করতে চাই বা হচ্ছে এটা ডেটার ভ্যালু যদি আমরা ইনক্রিজ করতে চাই, তাহলে অবশ্যই ইনফরমেশনের প্রয়োজন আছে। যদি আমরা কোনো একটা কাজ ফাস্ট করতে চাই তখন বা টাইমলি আমাদের কাজটা কমপ্লিট করতে চাই, তখন আমাদের ইনফরমেশনের প্রয়োজন হয়। বা হচ্ছে আমাদের এখন দেখা যায় যে অনেক বেশি সফটওয়্যার কোম্পানি আছে, বা আপনি যে প্রবলেমই সলভ করতে যান না কেন সেম লেভেলের অনেকগুলো কোম্পানি থাকে, তো কম্পিটিশনটা অনেক বেশি থাকে। বেটার কম্পিটিটিভ কারা হয়, যারা ইনফরমেশন গুলো বেটার ওয়েতে ইউজ করতে পারে। যে যত ভালো ইনফরমেশন ইউজ করতে পারবে তার কম্পিটিশন কি হবে,
তত বেশি হবে বা হচ্ছে সে তত ভালো করতে পারে। এরপরে আসি যে হচ্ছে ইনোভেটিভ প্রসেসিং বা হচ্ছে কমপ্লেক্সিটি। যে যত বেশি ইনফরমেশন কালেক্ট করবে বা যে যত বেশি ইনফরমেশন ইউজ করবে, কমপ্লেক্সিটি কিন্তু সে তত ইজিলি দূর করতে পারবে। যখনই আমাদের কমপ্লেক্সিটি বেশি হবে তখন আমাকে কি করতে হবে, ইনফরমেশন গুলো ইনোভেটিভ ওয়েতে বা বেটার ওয়েতে প্রসেস করতে হবে। না হলে আমাদের এই কমপ্লেক্সিটি যেগুলো বা যেই প্রবলেমগুলো অবস্টাকল গুলো আসে আমাদের, সেগুলো আমরা ওভারকাম করতে পারবো না। এরপরে আসে যে হচ্ছে ডিস্ট্রিবিউটেড অর্গানাইজেশন। যেমন ধরেন হচ্ছে একটা অর্গানাইজেশনে 5-6টা হচ্ছে আমাদের ব্রাঞ্চ আছে, তো সেগুলো তো ডিস্ট্রিবিউটেড থাকে। যদি একটার সাথে আরেকটা ইনফরমেশন শেয়ার না করা হয় বা তারা যদি অ্যানালিসিস না করে, সেক্ষেত্রে কিন্তু তারা কাজ করতে পারে না। তো একটা সেন্টার পয়েন্ট থাকে যেখানে কি যতগুলো ডিস্ট্রিবিউটেড অর্গানাইজেশন থাকে, যেমন ব্যাংকিং সিস্টেমের ক্ষেত্রে অনেকগুলো ব্রাঞ্চ থাকে কিন্তু একটা মেন ব্রাঞ্চ থাকবে, দেখবে যে হচ্ছে যতগুলো সাব ব্রাঞ্চ আছে সবগুলোর ইনফরমেশন কালেক্ট করে আমাদের মেন ব্রাঞ্চের সাথে রিলেট করা হয়। তো এটার ক্ষেত্রে অবশ্যই আমাদের ইনফরমেশনের প্রয়োজন হয়ে থাকে। আর লাস্টে আসি যে হচ্ছে ফ্লেক্সিবিলিটি। অবশ্যই যখনই আমি বেশি ইনফরমেশন প্রসেস করতে পারবো, আমার কাজের বা আমার সিস্টেমের ফ্লেক্সিবিলিটি তত বেশি ইনক্রিজ হবে, বেটার ওয়েতে আমরা করতে পারবো। আর যদি আপনি মনে করেন যে না আমাদের ইনফরমেশনের কি দরকার, তাহলে অবশ্যই কি আপনার সেই গ্রোথটা আসবে না বিজনেসের ক্ষেত্রে বা হচ্ছে সিস্টেমের ক্ষেত্রে। এরপরে আসি যে ইনফরমেশনের কোয়ালিটি কেমন হওয়া দরকার, কেমন ধরনের ইনফরমেশন আমাদের দরকার। যেরকম ইনফরমেশন হলে কি হয়ে যাবেন, অবশ্যই না। একটা কোয়ালিটিভ ইনফরমেশন আমাদের দরকার। তো কোয়ালিটির মধ্যে কি কি আসবে, প্রথমে আসি অ্যাকুরেসি। এখন ধরেন আপনার কাছে অনেক বেশি ইনফরমেশন আছে কিন্তু সেগুলো অ্যাকুরেট না। অ্যাকুরেট ইনফরমেশন না হলে একে তো আপনি হচ্ছে রাইট ওয়েতে জানতে পারছেন না যে আপনার সিস্টেমে কি কাজ হচ্ছে, সেকেন্ড হচ্ছে আপনি ভুল জানতে পারছেন, তো আপনার লসটা দুই দিক দিয়ে হচ্ছে। তো অবশ্যই আমার যে ইনফরমেশন গুলো আছে, যেমন ধরেন ক্যাশিয়ারে যে থাকে সে যদি হচ্ছে কাউন্টে ভুল করে থাকে বা হচ্ছে রং ইনফরমেশন প্রদান করে থাকে, তাহলে শর্ট টার্মেই বলেন বা লং টার্মেই বলেন, যেই ডিসিশন গুলো নেওয়া হবে সবগুলোই আমাদের কি হবে, ভুল হবে। তো অবশ্যই ইনফরমেশনটা অ্যাকুরেট হতে হবে। এরপরে হচ্ছে কমপ্লিটনেস। অবশ্যই ইনফরমেশন কমপ্লিট হতে হবে। ইনকমপ্লিট ইনফরমেশন দিয়ে মূলত কোনো কিছুই করা পসিবল না। তো ধরেন যে আপনি একটা পরীক্ষায় হাফ যদি পড়ে যান, অবশ্যই আপনার কমন করবে না। আপনি যদি ফুল সিলেবাস কভার করে যান, সবকিছু আপনার কমন করবে। তো অবশ্যই কমপ্লিট ইনফরমেশন আমাদের দরকার আছে যখন কোনো প্রবলেম আমরা সলভ করতে চাই বা সিস্টেম নিয়ে কাজ করতে চাই। তারপরে আসি টাইমলিনেস। তো টাইমলিনেস এর মধ্যে কি আসবে, যে আমাদের ইনফরমেশন গুলো কারেক্ট টাইমে অ্যারাইভ করছে কিনা। আপনাদের যে ইনফরমেশন আজকে দরকার, ধরেন আজকে, হ্যাঁ বলেন। আজকে তো অনেক হইলো ম্যাম, এগুলোই আগে একটু পড়ি, অনেক চাপ হচ্ছে। আপনাদের দেখেন ম্যাম, ঠিক আছে। পরবর্তী অনেক অনেক তো সময় পাবো, আপনি শর্টকাটে দিয়ে দিবেন, কারণ এখন অনেক চাপ হচ্ছে। এগুলো তো থিওরি পড়তে হবে। তাহলে এই স্লাইডটা শেষ করি, এই স্লাইডটা শেষ করি নাকি? আচ্ছা আচ্ছা শেষ করেন। এই স্লাইডটা শেষ করে বাকি যে সিস্টেম, দেখেন আমরা কিন্তু সিস্টেমে আসিনি, সিস্টেম অ্যাসিস্ট্যান্ট ডিজাইন সিস্টেমে আসিনি। সিস্টেমের আগে যেগুলো হচ্ছে আমাদের জানা দরকার, ডেটা ইনফরমেশন বা ইনফরমেশনের টাইপ, সেগুলোই কিন্তু আমরা মূলত পড়লাম, সিস্টেমে এখনো আসিনি। তো এটা শেষ করি, তাহলে নেক্সট ক্লাস থেকে আমরা সিস্টেম নিয়ে পড়তে পারবো। আচ্ছা, তো এরপরে আসি যে হচ্ছে টাইমলিনেস। যেমন ধরেন আপনাদের যদি কালকে একটা কুইজ থাকে, সেই ইনফরমেশন শেয়ার যদি আপনাকে পরশু দিন দেয়, সেটা দেওয়া না দেওয়া সেম। তো অবশ্যই আমাদের ডেটা বা ইনফরমেশন যেগুলো আছে সেগুলো টাইম মেনটেন করে আমাদের আসতে হবে। পুরোনো ডেটা বা হচ্ছে টাইম এক্সপায়ার হওয়ার ডেটা নিয়ে আমাদের কাজ করে কোনো লাভ হবে না। তারপরে আসি কনসিস্টেন্সি। অবশ্যই ইনফরমেশনের ক্ষেত্রে কনসিস্টেন্সি থাকতে হবে। যেমন হচ্ছে ধরেন আপনি দুইটা সোর্স থেকে ইনফরমেশন নিচ্ছেন কিন্তু তাদের মধ্যে কোনো মিল নেই, এক জায়গা থেকে একরকম কথা বলছে, আরেক জায়গা থেকে আরেক রকম কথা বলছে। তো অবশ্যই কি আপনি কনফিউজড হয়ে যাবেন বা কোনো ডিসিশন নিতে পারবেন না। তো অবশ্যই দেখতে হবে যেন আমাদের যেই সোর্স থেকে আমরা ইনফরমেশন গুলো কালেক্ট করি কেন সেগুলো যেন অ্যালাইন হয়, এমন যেন না হয় কন্ট্রাডিক্টরি হচ্ছে।
যেমন ধরেন আপনি দুইটা ফ্রেন্ডের থেকে ইনফরমেশন নিয়েছেন, একজন ভুল বলেছে, একজন কারেক্ট বলেছেন, কিন্তু আপনি কিন্তু কনফিউজ হয়ে যাবেন, আপনি ধরতে পারবেন না যে কে সঠিক কে ভুল। হ্যাঁ, হয়তো আপনি আরো দুইজনকে যদি জিজ্ঞেস করেন তখন আপনি এনশিওর হতে পারবেন। তো অবশ্যই সেক্ষেত্রে সিস্টেমের কাজের ক্ষেত্রেও কনসিস্টেন্সিটা নিয়ে আসতে হবে। ক্ল্যারিটি তো অবশ্যই থাকতে হবে। যদি ইউজার আপনার ইনফরমেশন বা ইউজার আপনি যে মেসেজটা পাস করতে যাচ্ছেন সেটা যদি আপনার ইউজার ঠিক মতো বুঝতে না পারে, তাহলে তো আপনার কাজ করে লাভ হবে না। যেমন হচ্ছে এত অ্যাড কেন দেওয়া হয়, কি আসে, মানুষজন বুঝতে পারে যে কেন আমাদের এই প্রোডাক্টটা বা কেন আমাদের এই সিস্টেমের সাথে ইন্টারাক্ট করা উচিত বা এই সিস্টেমের থেকে আমাদের সার্ভিস নেওয়া উচিত। তো যখন আপনি ক্ল্যারিটি যত বেশি দিবেন আপনার ইনভলভমেন্ট তত বেশি হবে। আপ টু ডেট অবশ্যই আপনার ট্রেন্ডের সাথে কাজ করতে হবে। আপনার হচ্ছে আউট অফ ট্রেন্ড কাজ করলে তো হবে না। আপনার মার্কেটে এখন যেই জিনিসগুলো চলছে সেটা নিয়ে কাজ করতে হবে। এখন ধরেন বাইকের কোনো যদি বিজনেস করেন আর আপনি যদি হচ্ছে 10 বছর পুরাতন সবগুলো মডেল নিয়ে আসেন, আপনি কি কনসিডার করতে পারবেন যে হ্যাঁ আমি আপ টু ডেট কাজ করেছি? না, অবশ্যই না। আপনাকে হচ্ছে দেখতে হবে রিসেন্টলি মানুষজন কোন বাইকগুলো ভালো পছন্দ করছে বা তাদের ফোকাস কোন দিকে, সেগুলো সেই হিসেবে কাজ করতে হবে। তো অবশ্যই আপনার ইনফরমেশন আপ টু ডেট হতে হবে। যত মার্কেট বা সামনের দিকে যাবে, যে জেনারেশনে আসুক না কেন, সেই জেনারেশনের জন্য কোনটা ট্রেন্ডি কোনটা ভালো সেটা মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। এরপরে আসি রিলায়েবিলিটিটা কি? আপনি যে ইনফরমেশন গুলো ইউজ করছেন অবশ্যই সেটার একটা সোর্স থাকতে হবে যে আমাদের ইনফরমেশন গুলো ট্রাস্টওয়ার্দি, ফেক কোনো কিছু না। এবং এটা হচ্ছে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে ডিপেন্ডেন্ট, হ্যাঁ, যে আমাদের টপ ম্যানেজার যারা আছে তাদের উপর ডিপেন্ডেন্ট। তো বা হচ্ছে আমাদের কোনো জায়গায় একটা প্রবলেম চলে আসে সেটা যেন আমরা খুব ইজিলি ওভারকাম করতে পারি। ওভারকাম যদি না করতে পারি তাহলে রিলায়েবিলিটি আসবে না। তো ইনফরমেশন বা সিস্টেমের ক্ষেত্রেও রিলায়েবিলিটি খুবই ইম্পর্টেন্ট। আর কনসেন্সনেস এর মধ্যে আছে যে আননেসেসারি ডিটেলসের দরকার নেই। আমরা যখন ইনফরমেশন বা সিস্টেম নিয়ে কাজ করব আমাদের সিস্টেম রিলেটেড ইনফরমেশন যেন থাকে, আননেসেসারি ইনফরমেশন না থাকা বেটার। কারণ থাকলে এটা আরো ইনকনসিস্টেন্সি বা আদার্স প্রবলেম ক্রিয়েট করবে বা আপনাকে কনফিউজ করে দিতে পারে। তো অবশ্যই আপনার যে ইনফরমেশনটা থাকবে সেটা অবশ্যই অ্যাকুরেট এবং আননেসেসারি ইনফরমেশন বা ডিটেলস সেগুলো অ্যাভয়েড করাই প্রয়োজন। তো এটা ছিল যে আপনারা যখন ইনফরমেশন কালেক্ট করবেন, সিস্টেম নিয়ে কাজ করার জন্য অবশ্যই ইনফরমেশন গেদার করতে হয়। তো ইনফরমেশনটা কেমন হবে সেটাই এখন দেখানো হলো। তো আমি চেয়েছিলাম সিস্টেমটা কনসেপ্টটা শুরু করলে ভালো হতো। আচ্ছা, যেহেতু আজকে ফার্স্ট ক্লাস তাহলে আজকে এই পর্যন্তই থাক। নেক্সট হচ্ছে আমরা সিস্টেমের কনসেপ্ট বা বাকি যে পোর্শনটুকু আছে সেটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। এখন কথা হচ্ছে নেক্সট ফ্রাইডে, আপনারা তো গত ফ্রাইডেতে আসেননি, এখন নেক্সট ফ্রাইডেতে আপনারা কি করবেন বল? দুই সেকশনকে আমি জিজ্ঞেস করছি, এ এবং বি। ম্যাম আমরা বি গ্রুপ ক্লাস করব। আমরা এ কি করবেন? বি গ্রুপ ক্লাস করবো। বি গ্রুপ ক্লাস করবে। তো এ গ্রুপ কি করবেন? জি ম্যাম এ গ্রুপ ক্লাস করব। ঠিক আছে। আর যেহেতু আপনাদের ক্লাসের টাইমটা খুবই একটা ওয়ার টাইমে হয়ে গিয়েছে, আমাদের কিন্তু এই কনসেপ্ট পড়ানোর জন্য বা এগুলো পড়ানোর জন্য ল্যাবের প্রয়োজন হবে না। তো আমি বলবো আপনারা যখনই যে কোনো একটা ক্লাসরুম যদি ফাঁকা পাবেন আমাকে বলবেন, আমি তখনই ক্লাসটা নিয়ে নিব। ঠিক আছে ম্যাম আমরা তো হচ্ছে 11টার দিকে ফিক্স করেছিলাম আপনার ক্লাসরুম খালি পেলে দেন হচ্ছে আপনাকে বলবো 11টার দিকে। আচ্ছা ঠিক আছে, আপনারা যদি 11টার দিকে করেন তাহলে হচ্ছে এ সেকশন, আচ্ছা এই জন্যই বলেছিলাম যে এ সেকশনের সিআর তো আসেনি, কিন্তু একজন হচ্ছে একটু রেসপন্স করেন এ সেকশন থেকে, যারা এ সেকশনে আছেন না অনেকে। সেকশন তো যেহেতু বি সেকশন অলরেডি 11টার স্লটটা নিয়েছে, আপনারা হচ্ছে 12টা 1টা 2টা 3টা যে কোনো স্লটে বা 4টা যে কোনো স্লটে যদি আপনাদের ফাঁকা থাকে আমাকে বলবেন। ক্লাসরুম অবভিয়াসলি সামনের দিকে সবাই সব ক্লাসরুমে থাকবে না, ম্যাম সেই টাইম আমি নিয়ে নেব। হ্যাঁ বলেন। হ্যালো ম্যাম, হ্যাঁ বলেন। আমরা চাচ্ছিলাম যদি ক্লাসরুম ফাঁকা ওরকম না পাই তাহলে বি সেকশনটাতে করব একসাথে। আচ্ছা মানে ঠিক একটু আছে। আমি কথা বলতেছি যে আমাদের তো অনেকেই জব করে না, তারা তো এক্সাম দিয়ে আমরা বাসায় চলে যাচ্ছি। দেখা যাচ্ছে আমাদের স্টুডেন্ট যদি 50 জন থাকে 30 জনই বাসায়, কথা বুঝছেন ম্যাম? তো তারা কি করবে? কেন বাসায় গিয়েছে এত আগে? কেন আপনাদের ভার্সিটিতে এখন ম্যাম দেখেন আমাদের তো ওখানে থেকে আর কাজ নাই যে
ঠিক আছে, ক্লাস চলতেছে। এই এই শুক্রবার যেহেতু ক্লাস হইলো না, পরের শুক্রবার পরে 21 তারিখ, এরপর তো ম্যাম 28 তারিখই। তো এই সময় তো যাতায়াতের একটু ব্যাপার স্যাপার আছে, আমরা তো আর জব আপনারা করি যদি না। এটা বলেন তাহলে আমরা কিভাবে যারা যাবো বলেন? আমাদের তো আরো বেশি সময় ক্লাস করতে হয়, আমাদের তো 22-23 তারিখ পর্যন্ত অফিস করতে হয়। আপনারা যদি 21 তারিখে এই কথা বলেন আমরা কি বলবো? এখন ঠিক আছে যারা ম্যাম। বাড়ি চলে গেছে তারা চলে গেছে, এখন কিছু করার নাই তো, কারণ আচ্ছা, যেহেতু এই হচ্ছে ক্লাস অনেক কম হবে, তো তার মধ্যে যদি আবার ক্লাস ক্যান্সেল করো সেক্ষেত্রে তো ক্লাস করতে পারবো। নাহিদ দাঁড়াও, আমি ম্যামের সাথে কথা বলছি, তুমি ক্লাস করো, সমস্যা নাই, তোরা 10 জন করো, আমরা বাসায় আছি 30 আচ্ছা, জন। ঠিক আছে। ম্যাম হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আমাদের কথা যদি বলো কথা বলো, আমার কথাটা আগে না শুনেন, তো করে আপনারা নিই। পরে কথা বলেন। আপনারা একটু পজ করেন, আমি কথা বলছি সেটা শোনেন। আপনাদের লাস্ট যেদিন হচ্ছে ক্লাস ছিল ফ্রাইডেতে, সেটা নেয়নি, কারণ হচ্ছে অ্যাটেন্ডেন্স খুবই কম ছিল, প্লাস হচ্ছে সেটা আমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাস ছিল, তাই ইন্ট্রোডাকশন করে চলে আসছে। আজকে তো মোটামুটি ক্লাস হলো, তো নেক্সট ফ্রাইডেতে আমি চাচ্ছি আপনাদের ক্লাসটা নিতে। ঠিক আছে, আপনি যতটুকুই পড়েন, আজকে যে পোর্শন পড়ানো হয়েছে নেক্সট আমরা সিস্টেম নিয়ে পড়বো। তো আমি বলছি যে যারা আছেন তারা অ্যাটেন্ড করেন, বাকিরা হচ্ছে আমি স্লাইডটা যখন শেয়ার করে দিব আপনারা দেখেন। আপনাদের যদি কোনো টপিকে মনে হয় যে আমি এই টপিকটা বুঝতে পারছি না বা এটা রিপিট করা দরকার, আমরা নেক্সট ক্লাসে সেটা আবার রিপিট করব, ঠিক আছে? আর যারা আছেন তারা ক্লাসটা করেন। আচ্ছা ম্যাম, দেখেন, এখানে অ্যাটেন্ডেন্স এমনও কোনো পড়াশোনা না যেটা হচ্ছে একদমই বুঝতে পারছি না বা নিউ টপিকগুলো কিন্তু আপনাদের নোন, জাস্ট হচ্ছে টার্মগুলো হয়তো বা, হ্যাঁ আপনারা রিয়েল লাইফে এগুলো স্ট্র্যাটেজিক ট্যাকটিক্যাল এই ইনফরমেশন বা এই নামগুলো শুনেননি, কিন্তু রিয়েল লাইফে তো জেনেছেন যে হচ্ছে ডেইলি আমাদের ইনফরমেশন থাকে, উইকলি ইনফরমেশন থাকে। তো আমার মনে হয় যে যারা করতে পারবেন না তারা একটু কাইন্ডলি স্লাইডটা দেখবেন, দেখার পরে যদি মনে হয় যে না আমাদের প্রবলেম মনে হচ্ছে বা এই পোর্শন আমি বুঝতে পারছি না, আমাকে বলবেন, আমি সেটা রিপিট করব। আর যারা আছেন তারা ক্লাস করেন। জি ম্যাম, ঠিক আছে, করুক, সমস্যা নাই। প্রেজেন্টটা ম্যাম একটু দিয়ে দিয়েন, যদি অনলাইনে নিয়ে যায় নিয়েন, আমরা করতে রাজি। অনলাইনে তো আপনাদের আজকে ক্লাস হলো, এরপরে তো হচ্ছে ঈদের ছুটি চলে আসবে, 23 তারিখ থেকে ঈদের ছুটি, অনলাইনে তো আর ক্লাস হবে না। কিন্তু আমি সেটাই বলবো যে হচ্ছে আমি স্লাইডটা শেয়ার করে দেই, বা হচ্ছে ফ্রাইডেতে যতটুকু পড়ানো হবে আপনারা দেখেন স্লাইডে, যদি মনে হয় প্রবলেম তাহলে আমি অবশ্যই সেটা রিপিট করব, ঠিক আছে? আর অ্যাটেন্ডেন্সের শীট আমি এখনো পাইনি। আজকে যেটা করবেন, এই সেকশন থেকে আইডি গুলো একজন কালেক্ট করবেন, আর বি সেকশনের তো সিআর আছেই, তো আপনি আইডি গুলো কালেক্ট করে রাখেন, আমি যখন অ্যাটেন্ডেন্সের শীটটা পাবো তখন তো সেটা আমাকে এন্ট্রি দিতে হবে। এখনো আমাদের ইআরপিতে রুটিন এন্ট্রি দেওয়া হয়নি, তো তো আপনাদের অ্যাটেন্ডেন্স শীটটা এখনো পাচ্ছি না আমি হাতে। বেটার হয় আপনাদের আইডি গুলো কালেক্ট করে রাখেন, সেগুলো আমি নেক্সট নিয়ে নিব আপনাদের থেকে, ঠিক আছে? ম্যাম আমাদের রেজাল্ট কবে দিবে? ঠিক আছে ম্যাম। আমি তো আপনাদের খাতা দেখিনি, আমি আপনাদের রেজাল্ট কিভাবে বলতে পারবো? আমি আনুমানিক ধারণা হয়তো 1 উইকের মধ্যে পেয়ে যাবেন, কারণ হচ্ছে আমাদের ম্যাক্সিমামের খাতা দেখা শেষ, আমরা যেগুলো নিয়েছি সেগুলোর রেজাল্ট আমরা কালকে সকাল 10টার মধ্যে জমা দিয়ে দিব, বাকিটা হচ্ছে এক্সাম কন্ট্রোলার যেদিন পাবলিশ করে। ম্যাম কি অনলাইন ক্লাস 8টা বাজে ফিক্সড থাকবে ম্যাম? হ্যাঁ 8টা থেকে হবে। কেন, আপনাদের অন্য কোনো ক্লাস আছে এই টাইমে? না না ম্যাম, আজকে আপনার ক্লাসে প্রবলেম নাই, 8টা থেকে শুরু করলে হবে, আমাদের কোনো প্রবলেম নেই। 8টা থেকে শুরু করে দেখা যায় কি আপনাদের একজন দুইজন করে জয়েন করতে করতে 10 মিনিট সেখানে 10-15 মিনিট সেখানে চলে যায়। তো এরপরে ক্লাস নিতে নিতেই যে দেখেন 9টা 10, আমি যদি 8টা থেকে 9টা বা 9টা থেকে 10টা আলাদা আলাদা ক্লাস নিতাম, আমার কিন্তু সেম কথাই দুইবার রিপিট করতে হতো, প্লাস হচ্ছে টাইমটা আপনাদের কম হতো। আমি যদি একসাথে ক্লাস নিই আমি একটু বেশি সময় ক্লাস নিতে পারবো। তো এই জন্য আপনাদের ক্লাস টাইম 8টাই থাকবে, 8টা থেকে ক্লাস হবে, ঠিক আছে? আচ্ছা ম্যাম, ওকে ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? না ম্যাম, ঠিক আছে ম্যাম, এই যে আপনার ক্লাসটা 8টার সময় নিলে ভালো হবে, কারণ ম্যাম অনেকে জব করে, দেখা গেছে যে 8টা পর্যন্ত ডিউটি শেষ, অন্তত পক্ষে জয়েনটা করা যাবে রিল্যাক্সে। আচ্ছা ঠিক আছে, তাহলে আর ম্যাম আমাদের এই সেকশনে যেহেতু সিআর নাই, হ্যাঁ আমরা ওইটা করে রাখবো অ্যাটেন্ডেন্সটা ম্যাম, ঠিক আছে? ঠিক আছে, আপনারা অ্যাটেন্ডেন্সটা নিয়ে রাখেন। আর তেমন না, সমস্যা নাই ম্যাম, ম্যাম আপনি হচ্ছে আইডি গুলো নিয়ে রাখেন, আমি আচ্ছা, ঠিক হচ্ছে আছে, যখন ম্যাম, শীট পাবো তখন সেগুলো এন্ট্রি করব।
আপাতত আপনি আইডিগুলো নিয়ে রাখেন, আর এই সেকশন থেকে কেউ একজন একটু রেসপন্সিবিলিটিটা নেন, নিয়ে আইডিগুলো কালেক্ট করে রাখেন। অবশ্যই অবশ্যই। আর হচ্ছে যদি যেহেতু এ সেকশনের খুব একজন ক্লাস করবে না, তো আপনারা চাইলে ফ্রাইডের ক্লাসটা বি সেকশনের সাথেই করতে পারেন। তো সেক্ষেত্রে বি সেকশনের যে সিআর আছে তার সাথে কথা বলে তারা যে এখানে বসবে সেখানে আপনারা ক্লাসটা করতে পারেন, সমস্যা নেই। জি ম্যাম, জি ওইটি করবো ম্যাম। আমাদের শুক্রবারে কম আসবে পোলাপাইন, একসাথে করতে পারবো। আচ্ছা ঠিক আছে তাহলে। আচ্ছা, আর কারো কোনো কনফিউশন আছে? আর কারো যদি কোনো না, কনফিউশন না থাকে, আর যদি আপনারা আইডি গুলো কালেক্ট করে থাকেন, তাহলে আমি ক্লাসটা এন্ড করে দিব। জি ম্যাম, সমস্যা নেই। আমার না আইডি নাও। ওকে, ইনবক্সে দিয়ে দাও, আমি কালেক্ট করে দিয়ে দিচ্ছি ম্যামকে। আর আমাদের এই সেকশনের রোল সবগুলো গ্রুপে দিয়ে দাও আমাদের।